বাংলাদেশে সরকার পরিবর্তনের জল্পনা আবার শুরু হয়েছে। বলা বাহুল্য, এখনো হয়তো সেভাবে জমাট বাঁধেনি এই সম্ভাবনা, তবে তার সংকেত কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। কেন এই জল্পনা এবং সংকেতগুলো কি, এই নিয়ে এখনকার প্রতিবেদন। দর্শকদের কাছে অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা, তাই শেষ পর্যন্ত শুনবেন, কমেন্টস করে জানাবেন আপনারা কি ভাবছেন, এবং এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। সরকার বদলের জল্পনার পেছনের খেলোয়াড় হিসেবে নাম উঠে এসছে ত্রিশক্তির, তিন পরাশক্তি। তাদের মধ্যে এবার প্রথম নামটি ভারতের এবং সঙ্গে আমেরিকা, তারপর চীন, এবং এদের সঙ্গে আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি এবং আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। একটা সময় ভারত ভেবেছিল শেখ হাসিনার পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে সেটাকে তারা ম্যানেজ করতে পারবে। ভেবেছিল নতুন ক্ষমতার বিন্যাস হয়তো বিতর্কিত হবে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে এমন এক রাজনৈতিক কাঠামো ফিরবে যা অন্তত স্থিতিশীল হবে, অন্তর্ভুক্তিমূলক হবে, মানে সমস্ত রাজনৈতিক দলকে সেখানে নিয়ে আসা যাবে, আর ভারতের মৌলিক নিরাপত্তা স্বার্থকে যা আঘাত করবে না। কিন্তু আজ প্রশ্ন উঠছে, ভারতের সেই হিসাব কি ঠিকঠাক চলছে নাকি ভেঙে পড়ছে? কারণ যে সরকারকে ঘিরে এত প্রত্যাশা ছিল, সেই তারেক রহমান কেন্দ্রিক ক্ষমতা কাঠামো এখন ক্রমেই ব্যর্থতার প্রতীকে পরিণত হচ্ছে, এমন কথাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। দেশের অর্থনীতি ভয়ঙ্কর চাপের মধ্যে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরেনি, বরং অনিশ্চয়তা বেড়েছে। আর এর মধ্যেই সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, সেটা ভারতের কাছে তো বটেই, সেটা হলো বাংলাদেশের তারেক রহমান সরকারের চীনের দিকে ক্রমশ বেশি ঝুঁকে পড়ার ইঙ্গিত। অর্থাৎ দিল্লি যে কারণে এতদিন বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করেছে, আজ সেই প্রতিটি কারণই আবার সামনে ফিরে আসছে। কারণ বাংলাদেশ ভারতের কাছে শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সেভেন সিস্টার্স ও সিকিম, এই পুরো অঞ্চলের স্থিতিশীলতা, যোগাযোগ, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা সব কিছুর সঙ্গে বাংলাদেশের ভূমিকা গভীরভাবে জড়িয়ে আছে। ভারত কখনোই চায় না বাংলাদেশ এমন একটি ভূখণ্ডে পরিণত হোক যেখান থেকে বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি বা মৌলবাদী শক্তি নতুন করে মাথা চাড়া দিতে পারে। ভারত এটাও চায় না চীন বাংলাদেশকে ব্যবহার করে পূর্ব দিক থেকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চাপ তৈরি করে। আর এই জন্যেই যে মোহাম্মদ ইউনূসের সরকারের চূড়ান্ত বিরোধিতায় চলে এসেছিল ভারত, এবং ভারতের চাপে আমেরিকাকে পর্যন্ত বাধ্য হয়ে মোহাম্মদ ইউনূস সরকারকে পরিবর্তন করতে বাধ্য হয়। নির্বাচনে ভারতের যে প্ল্যান, সেই প্ল্যানে সায় দিতে বাধ্য হয় আমেরিকা। আর এই কারণেই শেখ হাসিনার আমলে দিল্লি স্বস্তিতে ছিল, কারণ সেই সময় ভারত মনে করত অন্তত ঢাকার সঙ্গে নিরাপত্তা, সীমান্ত, কৌশলগত বিষয়ে তার একটি নির্ভরযোগ্য বোঝাপড়া আছে। উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সীমান্ত নজরদারি,
ট্রানজিট সংযোগ প্রকল্প, বিদ্যুৎ সহযোগিতা, ডিজেল সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক তখন দিল্লির কাছে একটি সাফল্যের গল্প ছিল। আর বাংলাদেশও তার সুফল পেয়েছে। বাংলাদেশে দারিদ্র দূরীকরণ প্রকল্প বিপুলভাবে বেশ সফল হয়েছিল। তার পেছনে ছিল দেশের আপাত শান্তি, ভারতের সাথে সমঝোতা। কিন্তু তারপর পাল্টে যায় সমীকরণ, পতন হলো শেখ হাসিনা সরকারের। আর সেই সরকারের পতনের পেছনে ভারত এবং আমেরিকার ভূমিকা আগে শুধু আমেরিকার ভূমিকা দেখা হতো, এখন ভারতের ভূমিকা আছে বলে এনায়েত কবির তার একটি সাম্প্রতিক লেখায় তিনি এগুলো দিয়েছেন। আমি সেটা নিয়েও এই প্রতিবেদনে অন্য একটি প্রতিবেদন করেছি আমার চ্যানেল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা সরকারের পতন ঠেকাতে ভারত কেন দৃশ্যমানভাবে এগিয়ে এলো না? এর উত্তর খুব সহজ এবং সরল বা সোজা নয়। অনেক বিশ্লেষক মনে করেন দিল্লি বুঝেছিল বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ ক্ষোভ এতটাই গভীর হয়েছিল যে হাসিনা সরকারের বিরুদ্ধে, যে প্রকাশ্য হস্তক্ষেপ করলে তা উল্টো ভারতের বিরুদ্ধে জনরোষে পরিণত হতে পারে। কারণ এমনিতেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মানসিকতা রয়েছে, সেটা আরো ভয়ঙ্কর বেড়ে যেতে পারত। কেউ কেউ মনে করেন ভারত ভেবেছিল নতুন এক ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, যেটা হয়তো হাসিনা যুগের মতো ভারতের ঘনিষ্ঠ হবে না, কিন্তু একেবারে শত্রুও হবে না। আবার এমন ব্যাখ্যাও কিছু কিছু জায়গা থেকে মানুষ দিয়েছেন, বিশ্লেষকরা, যে দিল্লির আশা ছিল বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকারের পতনের পর অন্তত একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অপেক্ষাকৃত সুস্থ রাজনৈতিক কাঠামো ফিরবে, যেটা শেখ হাসিনার আমলেও ছিল না সেভাবে। আবার চীনের সঙ্গে হাসিনা সরকারের ক্রমবর্ধমান বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ভারত এবং আমেরিকা এই দুই শক্তির কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি।